গরম, সত্যি সবার মুখে মুখে সেই এই কথাটাই শোনা যায়। এমন গরমটাই পড়েছে তো বলবেই না বা কি। এত গরমে যেন কিছু কাজ করার ইচ্ছে করে না, মনে হয় শুধু ফ্যানের তলে বসে থাকি। কিন্তু তাই কি আর হয় বলো, কাজ তো করতেই হবে। কাজ না করলে, রান্না না করলে খাবোই বাকি। বাই দ্য ওয়ে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। তো চলো, নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এটা আমার কাছে সত্যি একটা ভীষণ প্রিয় জিনিস, কারণ আমার নিজের হাতে বানানো একটা আমার নিজের প্রিয় শখের জিনিস। আর এই ফটো ফ্রেমটা আমার বিয়েতে গিফট দেওয়া একটা বান্ধবীর। আর যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের প্রথম হানিমুনে যাওয়ার দীঘার ছবি। আর এই ছবিটা হলো তোমাদের দাদা ভাইয়ের একটা সব থেকে প্রিয় ছবি। তো সত্যি ছবিটা যে এত ভালো লাগে দেখতে, তাই আমি সবসময় চোখের সামনেই রাখি। আর এই ছবিটা হলো আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মা আর বেঁচে নেই, তোমরা অনেকেই জানো। আমার মেজো জায়ের বিয়ের আগে আমার শাশুড়ি মা মারা গিয়েছে, তখন ছবিটুকুই শুধু আমাদের সম্বল মাত্র। এই জন্য তোমাদের দাদাভাই অনেক কষ্ট পায়, অনেক। কারণ পৃথিবীতে মা না থাকা যে কি কষ্টের, সেটা যার মা থাকে না সেই জানে। সকালবেলায় চলে আসছে গাইস, দেখো আমাকে মনে পড়ছিল খুব। না রে, হ্যাঁ খুব মনে পড়ছিল আমাকে। সকালবেলা খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি চলে আসছে। গেট খোলা আছে, আমরা কাজ করছি, দেখো আসে পৌঁছে গেছে। ও না বাবা হলো না, বইনি পেপে হিলরি। আজকেও কাজ শুরু হয়ে গেছে আমাদের। ঘরে নোংরা ঝুলে ভর্তি, সব পরিষ্কার করা হচ্ছে। আমি পাপাকে উপরে খেলতে দিয়ে দিয়েছি ভাই বোনের সঙ্গে। তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। লাগলো না? না লাগেনি। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করেছিলাম যে আজকে ঘরগুলো পরিষ্কার করতেই হবে, কারণ প্রচণ্ড ঝুল হয়েছে ঘরগুলোর মধ্যে। আর আজকে যেহেতু মঙ্গলবার, আর ভাগ্নির স্কুল তো বন্ধই রয়েছে, টিউশনিও নেই, মেয়েরও স্কুল নেই, তাই ভাবলাম আজকেই একটা মোক্ষম দিন যে ঘরগুলো পরিষ্কার করার। শোকেসের তো হাল দেখতেই পেয়েছিল, ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আর এই যে এত ঝুল হয়েছিল আর এত নোংরা। আর সব থেকে কি বলো তো, এত টিকটিকির অত্যাচার আমাদের ঘরে। টিকটিকিকে নিয়ে আমি আর পারছি না, যেখানে সেখানে পটি করে দিয়ে এত কালো কালো নোংরা করছে। ওয়ালগুলোতে পুরো দাগ লেগে যাচ্ছে। আর অত উপরে মোছা আমার ভীষণ দায় হয়ে পড়ে যাচ্ছে। কি যে করব, কেমন করে যে টিকটিকি থেকে রেহাই পাবো সেটাই আমি বুঝতে পারছি না। তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি কাজের তালে। তো এই যে দেখতেই পেলে আমার টেডি বিয়ারটা মানে নোংরা হয়ে গিয়েছিল, সেই জন্য ওটাও ধুয়ে নেব। আর এদিকে ভাগ্নি তো তখনই দেখতে পেলে যে ঘরগুলো ঝেড়ে দিয়েছিল, তাই ভাবলাম এই সুযোগেই আমি ঘরগুলো মুছে নিই, কারণ অনেকটাই এখনও কাজ পড়ে রয়েছে। তাড়াতাড়ি করে ঘর মুছে নেব। তারপরে ওই যে আগের দিনের যে বেডশিটগুলো তোলা রয়েছিল, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখেছো, তো সেই বেডশিটগুলো এখন ধুয়ে সব কাপড় চোপড়গুলো মেলে নিব। আর অনেকটাই কাপড় চোপড় বের হয়েছে আজকে, দেখতেই পাবে তোমরা। মানে কাজের মধ্যে কাজ বেড়ে গিয়েছে, আমার এমন অবস্থা হয়ে গিয়েছে। আর এই গরমে সত্যি কাজ করতে কার ভালো লাগে? একদমই ভালো লাগছিল না। আর এত কাজ, তার মধ্যে সত্যি সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে পড়ছি। কাজ আর কিছুতেই শেষ হয় না। এখন মনে হচ্ছে ঘর দিয়েই মনে হয় আমার বেশি সমস্যা শুরু হয়ে গেছে, যেটা তোমাদের দাদা ভাই বলে। তোমাদের দাদা ভাই প্রতিদিন আমাকে একই কথা বলে যে যখন সংসার হয়নি, তোমার বাড়ি হয়নি, তখন বাড়ি নিয়ে প্রচুর নাচানাচি করছিলে। আর এখন বাড়ি দিয়ে নিয়ে দেখো তো কত কাজ করতে হচ্ছে তোমাকে। এক তো দুটো বাচ্চা নিয়ে সারাদিন কাজে ব্যস্ত হয়ে থাকো না, আমার সঙ্গে কথা বলার সময় পাও না, আমাকে একটু হলেও কথা বলার টাইম দাও। আর নিজে তো নিজের জন্য কখনোই টাইম পাও না। সারাদিনে নিজে যে একটু রেস্ট করবে সেটারও পর্যন্ত তুমি টাইম পাও না। তো সত্যি বাড়িটা দিয়েই মনে হয় আমাদের সমস্যাটা সবচেয়ে বড় হয়ে গিয়ে। কিন্তু তাই বললে কি হয় বলো? কে না চায় যে নিজের একটা সুখের সংসার হবে, যেখানে আমি আমার মতো করে থাকবো। থাক না, তাতেই একটু কাজ করতে হোক, বেশি আমার কষ্ট হোক, কিন্তু কষ্ট কখনোই মনে হয় না। দিন শেষে যখন নিজের বাড়িতে নিজের মতো করে থাকতে পারবো, তখন সমস্ত কষ্টটাই আমার সুখের মনে হয়। প্রত্যেকটা পাখি যেমন দেখবে কত কষ্ট করে নিজেদের বাসা তৈরি করে, সমস্ত ঝড় ঝাপটাও সহ্য করেও সেই বাসাতেই থেকে যায়, কত সুখের সংসার গড়ে তারা। তেমনি আমাদের
আমাদের এই বাড়িটা তোমাদের দাদা ভাই আর আমার একটা স্বপ্ন দিয়ে গড়া। যতটুকুই হোক না কেন মনে হয় যে এটা আমাদের কাছে একটা রাজপ্রাসাদ। সে নিজের বাড়ি যেমনই হোক না কেন রাজপ্রাসাদের থেকে কোনো অংশেই কম হয় না। তো সত্যি এই বাড়িতে থাকতে আমার একটুকুও কষ্ট মনে হয় না। হ্যাঁ, নিজের বাড়ির নিজে একটু পরিষ্কার করব, তাতে কি কখনো নিজের কষ্ট মনে হয় বলো? সুখের একটা সংসারে কখনো হাজার কষ্ট করলেও কষ্ট মনে হয়। দুজনের এই স্বপ্নের ঘরটা তৈরি করার সময় আমাদের জীবনে যা কষ্ট আমরা পার করেছি না, সত্যি বলার মতো না। এমনও দিন গিয়েছে যে তোমাদের দাদা ভাইয়ের অ্যাকাউন্টে 50 টাকাটা পর্যন্তও থাকতো না। আর আমার কাছে তো 5 টাকার জন্য 3-4 কিলোমিটার বাচ্চা নিয়ে হেঁটেই চলে গিয়েছি। এত কষ্টে আমরা বাড়িটা তৈরি করেছি। তাহলে তোমরাই বলো, এই বাড়িটার জন্য এত কষ্ট করে যখন আমরা একে অপরের হাত ধরে পার হয়ে যেতে পেরেছি, তাহলে এই সময় কি এই বাড়িটার জন্য দুটো কাজ করতে কখনো কি কষ্ট মনে হবে? তোমরাই বলো। তোমাদের সঙ্গে বকবক করতে করতে ভিডিওটা অনেক দূর এগিয়ে গিয়েছে, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারলাম না আমি। তো চলো, এখন সকালের কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছো। আর আজকে রান্না হয়েছিল ওই যে পুঁই শাক আর পেঁপে দিয়ে রান্না করেছিলাম, যেহেতু মঙ্গলবার নিরামিষ। আর আমের চাটনি করেছিলাম, আর কিছু একটা করেছিলাম, জাস্ট মনে নেই কারণ ভিডিওটা বেশ কয়েকদিন হয়ে গেল। তো ওই যে বাবার বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম না, তো ওই আমগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজেই পড়েছিল। যেহেতু চিনি ছিল না, আনার ইয়েতে করাও হয়নি কিছু। তাই আজকে যেহেতু বাজার গিয়েছিলাম, মানে তরকারি তুলেই বাজারে চলে গিয়েছিলাম, জল দিয়ে নিয়েছিলাম। আর ভাগ্নিকে বললাম, তুমি এই সময়ই তরকারিটা দেখো, না হলে বুঝতেই পারছো পরে বাজার উঠে যাবে। প্রায় 10টা 10:30টার দিকে আমি বাজারে গিয়েছিলাম, তো তরকারিটা হলে তুমি নামিয়ে দিও, সেই সময়ই আমি বাজারে চলে গিয়ে। আজকে বাজারটা না করলে পুরো সপ্তাহ জুড়ে আমি বাজার করার আর সময়ই পাবো না, কারণ মেয়ের স্কুল আর ভাগ্নির টিউশনি। যখন ওরা ফিরে আসে তখন বাজার প্রায় উঠেই যায়, সেই সময় আমার আর বাজার যাওয়া। বাজার থেকে কি এনেছিলাম তো দেখতেই পেয়েছিলাম। মাছ নিয়ে এসেছিলাম, সেটা তো আজকে রান্না হবে না যেহেতু নিরামিষ, তো পরের দিনের জন্যই আনা হয়েছিল। আর এই যে আমি স্নান করে নিয়েছি, এখন পুজো দিয়ে। আর একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে আমার, দেখেছো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। নিজের লাগানো গাছে যখন ফুল ধরে, নিজের লাগানো সবজি গাছে যখন সবজি ধরে না, তখন ভীষণ আনন্দ লাগে। তো এই যে হলুদ ফুলটা আজকে একটাই পেয়েছি, বেশ কয়েকদিন ধরে ফুটছিল। লাগানোর পরে একবার কেটে দিয়েছিলাম গাছটা, আমার রাগ ধরে গিয়েছিল যে ফুল ফুটছিল না তাই। কিন্তু এখন যখন ফুল ফুটছে তখন থেকে ভীষণ কষ্ট হচ্ছিল যে কেন গাছটা আমি কেটে দিই। ফাইনালি এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর এই যে এসে দেখছি যে জ্যামটাও প্রায় হয়ে এসেছে। তো সেই জন্য যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো মিক্সার দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, আর নামানোর আগে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো হয়। আর আমি জ্যাম বানাই যেটা দেখেছোই তোমরা, মানে টক ঝাল মিষ্টি সব যেন থাকে, তাহলে আমার খেতে ওটা বেশি ভালো লাগে। আর এই জ্যামটা বলেছি তোমাদেরকে যে দাদা ভাই থেকে শুরু করে তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, আমি সবাই ভীষণ পছন্দ করি। তো জ্যামটা কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। আর সকালে এই আমগুলো কেটে রেখেছিলাম, রোদ্রুতে দিয়েছিলাম শুকোনোর জন্য। তো টক আচার থেকে এই টক ঝাল মিষ্টি আচারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু আমার না, তোমাদের দাদা ভাই টক থেকে মিষ্টিটাই খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম তাহলে মিষ্টি টক যে ঝাল আচারটা সেটাই করে নিই। তো এই যে সেই জন্য শুকিয়ে নিয়েছিলাম আমগুলো কেটে, আর এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এখানে লবণ হলুদ চিনি যে সবগুলো দিয়ে নিব, আর ভালো করে নাড়তেই। কিন্তু খুব জোরে জোরে নাড়লে হবে না, হালকা হাতে নাড়তে হবে, না হলে আমগুলো সব ভেঙে যাবে। আর আস্তে আস্তে নাড়াতেই থাকতে হবে। দেখেছো, যখন দেখবে যে তেলটা প্রায় ছেড়ে দিচ্ছে আর চিনিগুলো গলে গিয়েছে, আর তেলটা পুরো একদম ছেড়ে দেবে, আর দেখেছো কেমন কালার এসেছে, এইভাবেই কালার চলে আসবে, তখন ভাববে যে আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তখনই নামিয়ে নিতে হবে। আমি ভাগ্নিকে বলছিলাম খাওয়ার জন্য, ও তো কিছুতেই খাবে না, বলছে যে আমি আমের আচার খাবো না, শুধু জ্যাম খাবো। তো আমি ওকে বললাম জাস্ট একটু টেস্ট করে দেখো। টেস্ট করার পরে ও তো আচারের প্রতি ফিদা হয়ে গিয়েছে, বলছে আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আচারটা এত ভালো লাগবে। কারণ আমি যে আচার খেয়েছি, কেনা আচারগুলো আমার একদমই পছন্দ না। আমি ভেবেছিলাম এই আমের আচারটা হয়তো সেভাবেই লাগবে। মেয়ের আনন্দটা দেখেছো, লিচু পেয়ে কিভাবে লাফাচ্ছে। আসলে এই লিচুটা এনেছে আমার ভাসুর, মানে ওর জেঠু বাবা।
তো ভাস্তা তো এখানেই আছে, তোমরা সবাই দেখেছো। তো ওই যে লিচু নিয়ে এসেছে দাদা, মানে রাতে ছিল ননদের বাড়িতে, তো আজকে ঘুরে এসেছে। তখন লিচু নিয়ে আসাতে এত আনন্দ পেয়েছে। আমার মেয়ে লিচু ভীষণ পছন্দ করে, অতগুলো লিচু সারাদিনেই খেয়ে শেষ করে দিয়েছি আমরা সবাই। তারপরে তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করিনি, সোজা চলে এসেছি বিকেলে। এই যে সব কাপড়গুলো নামিয়ে নিয়েছিলাম, এমনকি সবগুলো ভাঁজ করাও হয়ে গিয়েছে। আর সোজা চলে এসেছি এই যে শোকেসটা গুছানোর জন্য, কারণ সকালে সব ওগোছালো করে রেখেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো এখন শোকেসটা গুছিয়ে নেওয়া যাক। আর এই সময় তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। একটা সৈনিকের স্ত্রী হওয়া মানে তোমাকে সারা জীবন একাই স্ট্রাগল করতে হবে। আশেপাশে নিজের মানুষের হাতটাও সবসময় পাবে না, দূর থেকে সাপোর্ট করার জন্য পাবে ঠিকই, কিন্তু কাছে পাবে না। আর আমি যদিও বা বিয়ের আগেই জানতাম যে আমার শাশুড়ি মা নেই, কিন্তু সেই গুরুত্বটা বুঝতে পারি পরে যখন সংসার করব তখন। এতটা মানে একটা ফ্যামিলিতে একটা শাশুড়ি মা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা পরে জানতে পারি। তখন আমি ভীষণ কেঁদেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সামনে। তখন তোমাদের দাদা ভাই আমাকে একটাই কথা বলেছিল যে তোমার মতো মেয়ে আমি এমন জেনারেশনে দেখিনি। কারণ সবাই চায় যে শ্বশুর শাশুড়িকে ছাড়া সংসার করতে, কিন্তু তুমি একটা মেয়ে হও যেখানে শাশুড়ি না থাকার জন্য কান্না করছো। সত্যি আমার অবাক লাগছে। তো আমি তখন একটাই কথা বলেছিলাম যে শাশুড়ি মা থাকলে যে কতটা সুখের বিষয় হয়। সে বাড়িতে একটা গুরুজন ব্যক্তি থাকলে বকা দিবে ঠিকই আছে, কিন্তু সুখে দুঃখে সবসময় ওর হাতটাই পাওয়া যায়। আর কি বলো তো, আর যেহেতু তুমি থাকো না সেখানে, একটা শাশুড়ি মা থাকলে আমাকে কতটা হেল্প করতো সেটা একবারও চিন্তা করে তুমি দেখেছো? সেই কথাটা শুনে তোমাদের দাদাভাই ভীষণ কষ্ট পেয়েছিল আর ও কান্না করেছিল। তো সেই কথাটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেকেই এটাই চায়, কিন্তু সবাই তো আর সমান হয় না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।